আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ, প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা স্থিতিশীল, একজন শনাক্ত, জানালেন ডিএমপি কমিশনার। হামলাকারীদের ধরতে 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তারেক রহমান। হামলার সাথে স্বাধীনতা বিরোধী শক্তি জড়িত, বিক্ষোভ সমাবেশে বিএনপির অভিযোগ। একটা বুলেট, দুইটা বুলেট নয়, লক্ষ বুলেট দিয়েও আজাদের লড়াই বন্ধ করা যাবে না, নাগরিক সমাবেশে হুঁশিয়ারি রাজনৈতিক দলের নেতাদের। হাদিকে গুলি প্রমাণ করে আগামী নির্বাচন আয়োজনের শঙ্কা আছে, বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। এবং কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, ৪৫ জনকে জীবিত উদ্ধার। ধোঁয়ার কারণে আগুন নেভাতে হিমশিম ফায়ার সার্ভিসের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ষড়যন্ত্র রুখতে সকল দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলার একদিন পরেই সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, যারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের বিপক্ষে তারাই ওসমান হাদির উপর হামলা চালিয়েছে। ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। এই সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের সহায়তায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। আওয়ামী লীগের সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এ ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফ্যাসিবাদ শক্তিকে মোকাবেলা করতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আওয়ামী লীগ ঢুকে আপনার দলের নেতাকে যে হত্যা করবে না তার নিশ্চয়তা নাই, কারণ গতকালকে আমরা সেটা দেখেছি। ফলে এই জায়গা থেকে যাতে আমরা দায়িত্বশীল হই এবং গণ অভ্যুত্থান এবং বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সে ঐক্যটা বজায় রাখি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থার সংকটাপন্ন থাকায় তাকে নিবিড় ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর শুরু হয়েছে জোরালো তদন্ত। হামলাকারীদের ধরতে ঘোষণা করা হয়েছে পুরস্কার। নির্বাচনের আগে এমন হামলায় অস্থির দেশের রাজনৈতিক অঙ্গন। অনেকের অভিযোগের পেছনে হাত রয়েছে পতিত আওয়ামী লীগের। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। আশঙ্কামুক্ত নন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। শুক্রবার ঢাকা মেডিকেলে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার পর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চলছে তার। ডাক্তাররা জানান সংকটাপন্ন হাদির জন্য আগামী 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। হামলার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভির ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। সরকারও কঠোর অবস্থান নিয়েছে। হামলাকারীদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। গুলিবিদ্ধের সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। কেউ তাদের পরিচয় জানলে 999 নম্বরে কল করে তথ্য দিতে আহ্বান জানিয়েছে ডিএমপি। নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিচ্ছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন গুরুতর আহত হাদির পরিবার। এ সময় প্রধান উপদেষ্টা জানান, দেশে কিংবা বিদেশে ওসমান হাদির চিকিৎসায় যা করণীয় সেটিই করবে সরকার। ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। সকালে মঞ্চ 24 অভিযোগ করেছে এই হামলার পেছনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন জড়িত। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেইটা আমরা দেখি নাই। এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হন হাদি। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তারদের সর্বশেষ কি বলেছেন? মুবিন, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র কিংবা ঢাকা ৮ আসনের সম্ভাব্য যে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির যদি বর্তমান শারীরিক অবস্থার কথা বলতে যাই, তাহলে আসলে তার যে শারীরিক অবস্থা রয়েছে সেটি কিন্তু এখনও অপরিবর্তিত। তার শারীরিক অবস্থার কোনো ধরনের কিন্তু উন্নতির খবর আমরা পাইনি। ডাক্তাররা জানিয়েছেন যে তার অবস্থা কিন্তু এখন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এছাড়াও ডাক্তাররা বলেছেন যে আসলে আগামী 72 ঘন্টার আগে তারা কিন্তু তার যে শারীরিক অবস্থার তার কোনো নতুন কোনো তথ্য দিতে পারবে না। ওসমান হাদির সঙ্গে জুলাই বিপ্লবে যারা জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তার যে সহযোদ্ধা, তারাও কিন্তু এখনও এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনের গেটে কিন্তু এখনও অনেকে অবস্থান করছেন। তারা আসলে বলছেন যে ওসমান হাদির উপরে যারা এই হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং অনেকে বলছেন যে আসলে যদি এগুলো এই অপরাধীদের যদি গ্রেফতার করতে না পারে কিংবা তারা যে 6 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন সেটি যদি সেই সময়ের মধ্যে যদি অপরাধীদের গ্রেফতার করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকেও কিন্তু পদত্যাগের দাবিও কিন্তু অনেকে করেন। ওসমান হাদির বর্তমান যে চিকিৎসা হচ্ছে এভারকেয়ারে, তার কিন্তু সকল খরচ কিন্তু বহন করছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং তারা বলেছেন যে আসলে তার চিকিৎসার জন্য যদি বিদেশে গিয়ে নিয়ে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য, সেটির ব্যবস্থা কিন্তু তারা করবেন। এবং হামলাকারীদের কিন্তু দ্রুত গ্রেফতারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। এই ছিল আমার কাছ থেকে এভারকেয়ারের সামনে থেকে ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থার খবর। খায়রুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ওসমান হাদির সর্বশেষ তার স্বাস্থ্যের খবর জানাচ্ছিলাম আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। হাদির উপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। কোন কোন মহল এই ঘটনা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি বলেন, কারো অসৎ উদ্দেশ্য যাতে বাস্তবায়িত হতে না পারে তা নিশ্চিতে নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেন, দেশকে বাঁচাতে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী কর্মশালার শেষ দিনে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান সহ 8টি খাতে বিএনপির উন্নয়নের রূপকল্প তুলে ধরে তা বাস্তবায়নে জনসম্পৃক্ততা নিশ্চিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনায় সব শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করেছে বিএনপি, তা বাস্তবায়নে মানুষের সমর্থন অর্জন করতে হবে। প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে, কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি, তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু। মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব, যা মানুষের কাছে কাম্য। তারেক রহমান বলেন, হাদির উপর হামলার ঘটনায় প্রমাণিত হয়েছে ষড়যন্ত্র থেমে নেই। দেশ রক্ষার স্বার্থে নিজেদের মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই কেবল ষড়যন্ত্র থামবে, তাই যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। বিএনপি দেশকে যা অতীতে পরিচালনা করে যেরকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে, বিএনপি আবার সেটা করতে পারবে, কারণ পরিকল্পনা একমাত্র বিএনপির কাছে আছে। এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। জনগণের সমর্থন পেলে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানান তারেক রহমান। শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এই তিনটি মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি ওসমান হাদির উপর হামলার সাথে জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলের নীতি নির্ধারকরা বলেন, নির্বাচন বানচালের অংশ হিসেবে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। পরে বিক্ষোভ মিছিল থেকে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। রিপোর্ট করছেন মনিরুল হাসান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র নেতারা বলেন, হাদির উপর হামলা করে এর দায় বিএনপির উপর চাপাতে চাইছে স্বাধীনতা বিরোধী শক্তি। পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক, যাদের ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, অনুশোচনা নেই, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নীতি নির্ধারকরা। এর আগে চট্টগ্রামে ইরশাদুল্লাহকে আক্রমণ করেছিল, এখন হাদির উপর আক্রমণ। আমি বলতে চাই, এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ, চক্রান্তের আরো ষড়যন্ত্র প্রকাশ পাবে। হাদির উপর আঘাতকারী ওরা যেই হোক, জনগণ চিনে ফেলেছে, প্রশাসন চিনে ফেলেছে। তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দেখতে চাই। পরে নয়াপল্টন থেকে বের হয় বিক্ষোভ মিছিল থেকে হাদির উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়। নয়াপল্টনের বিভিন্ন সড়ক ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কর্মসূচি শেষ হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। একটা দুইটা বুলেট নয়, লক্ষ বুলেট দিয়ে আজাদের লড়াই বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধে এমন মন্তব্য করেন তিনি। এক ওসমান হাদিকে হামলা করলে তার চেতনা প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে বলে জানান ব্যারিস্টার ফুয়াদ। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, হাদি বাংলাদেশকে ইনসাফের দিকে নিয়ে যেতে চেয়েছিল, গুলিতে তার মাথা ফুটো হয়নি, সেই গুলি আঘাত করেছে মানুষের বিবেককে। এ সময় গণসমাবেশের আয়োজক ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া করা হয়। হাদিকে গুলি প্রমাণ করে আগামী নির্বাচনের আয়োজনের শঙ্কা আছে, এমন মন্তব্য করে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু ইসি আর আইন শৃঙ্খলা বাহিনী নয়,
রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তারেক রহমানের নিরাপত্তায় সরকারকেই সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা হবে বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে বিতর্কে অংশ নেয় ঢাকা কমার্স কলেজ ও হাজারীবাগ সরকারি কলেজ। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। সুপরিকল্পিতভাবে কাউকে টার্গেট করে গুলি করে হত্যা করবার যে প্রচেষ্টা, বিশেষ করে একজন প্রার্থীকে, এটি কিন্তু আমাদের নির্বাচনকে ভণ্ডুল করবার যে অপচেষ্টা, সে অপচেষ্টাকে কিন্তু এদেশের জনগণ প্রতিহত করবে। এদেশের দেশপ্রেমিক নাগরিক, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকে মিলে আমরা আশা করব এই ধরনের অপচেষ্টাকে আমরা প্রতিহত করতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অর্থবিত্তের মালিক হওয়ার যুদ্ধে লিপ্ত না হয়ে রাজনীতিবিদদের সুষ্ঠু ধারায় ফিরে আসতে হবে। আমাদের অতীতে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই সব নির্বাচনের মাধ্যমে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, বরং একদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। হাদির উপর হামলার ঘটনায় আগামী নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কাও জানান তিনি। নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যেত গতকালের আগে, তো এখন কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। আমি আশা করি যে আশঙ্কা দূরীভূত হয়ে যাবে। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি, জামাত, এনসিপি সজাগ না হলে হাদির মতো অনেকেই পলাতক ফেসিবাদী শক্তির টার্গেটে পড়তে পারেন। আগামী 25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছেন। আমরা মনে করি প্রত্যেকটি নাগরিকেরই যার যার অনুযায়ী তার নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। আমরা আশা করব বাংলাদেশে যাতে আগামী দিন থেকে, এই মুহূর্ত থেকে এই ধরনের হাদির মতো এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন কাকু না পেতে হয়। সে কারণে আমরা মনে করি জনাব তারেক রহমানের সার্বিক নিরাপত্তা বিধান করবার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতর্কে বিজয়ী হয় বিরোধী দল হাজারীবাগ সরকারি কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফরিদপুর ৩ সদর আসনে। পল্লী কবি জসীমউদ্দিনের স্মৃতি বিজড়িত এই আসনে বিএনপি, জামায়াতের পাশাপাশি ব্যবসায়ী একে আজাদ নির্বাচনী মাঠে নামলে তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী বলছেন, যিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তাকেই ভোট দেবেন তারা। এদিকে ফরিদপুর ১ আসনেও জমে উঠেছে প্রচার প্রচারণা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ফরিদপুর থেকে ফিরে আলী আসগর ইমনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। ফরিদপুর ৩ সদর আসনে মোট ভোটার ৪,৬৪,৮৩৪ জন। এ পর্যন্ত ৩টি দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, জামায়াতে ইসলামীর প্রফেসর আব্দুত তাওয়াব এবং খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচন তো সুবিধা লাগে না, মানে হাঙ্গামা হবে। এখনো নির্বাচনের মাঠ সেভাবে গরম হয়নি, যেহেতু সামনে নির্বাচন, ইনশাআল্লাহ আমাদের ফরিদপুরের নির্বাচন সুষ্ঠু হবে এবং আমরা তরুণ ভোটাররা খুবই আনন্দ এবং উৎসাহের সঙ্গে ভোট প্রদান করব। তবে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি একে আজাদ নির্বাচনে এলে এখানকার ভোটের হিসেব পাল্টে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। স্বতন্ত্র প্রার্থী হিসাবে যদি একে আজাদ নির্বাচন করে তাহলে ভোটের হিসাব পাল্টে যেতে পারে। আমরা চাই দেশের উন্নয়ন হোক বা জিনিসের দাম কমুক, যাতে গরিব মানুষ সবাই কেনাকাটা খাইতে পারে। ভোট নিয়ে আগ্রহ রয়েছে স্থানীয়দের মধ্যে, তবে প্রচার প্রচারণা কম হওয়াতে সন্তুষ্ট নন তারা। এদিকে ফরিদপুর ১ আসনেও জমে উঠেছে প্রচারণা। প্রচারে নেমে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বহু বেকার মানুষ, তেমনটা শিল্প উন্নত হয়নি। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে অনেক কাজ করার সুযোগ আছে। নির্বাচিত প্রতিনিধি এলাকার মানুষের পক্ষে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ সদরে আছেন সহকর্মী ঐশী গোস্বামী প্রমা। সেখানকার নির্বাচনী হালচাল জানতে এবার যুক্ত হচ্ছে তার সাথে। প্রমা, ভোটের তফসিলের পর প্রার্থীদের কি ধরনের কর্মযোগ্য দেখছেন? সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি রয়েছি নারায়ণগঞ্জের সদরে। এখন অবস্থান করছি ফতুল্লার এলাকায়। নারায়ণগঞ্জকে যারা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আর যারা নারায়ণগঞ্জের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন তাদেরকেই জনগণ ভোট দিবেন। নারায়ণগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে 3টি দলের, এনসিপি, সাথে বাংলাদেশ জামাতে ইসলাম আর
বিএনপি। তো সেখানে আমরা 3 প্রার্থীর সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তাদের প্রচারণা বেশ ভালোভাবেই চলছে এই এলাকায়। তারা আশা করছেন যে যারা সৎ পথে থাকবেন জনগণ তাদেরই ভোট দেবে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সালাম সিল ভোটের গাড়ি নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। দীর্ঘ 11 ঘন্টা পর কেরানীগঞ্জ জাবালে নূর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল 5:03 আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আজ ভোর 5:37 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মিডিয়া সেল জানায়, বাবুবাজারের জমেলা টাওয়ারের একটি ভবনের নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। পরে আরো 6টি, মোট 14টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় ভবন থেকে 45 জনকে উদ্ধার করা হয়েছে। তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানায়নি। নির্বাচনকে বানচাল করতে শেখ হাসিনার নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নাটোরের বিক্ষোভের আগে সমাবেশে তিনি কথা বলেন। এ সময় হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সকল ভেদাভেদ ভুলে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখবে, এটা বানচাল করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং আগামী দিনে আরো ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। শ্রমিক অধ্যুষিত গাজীপুর ভাঙার সড়ক আর অনুন্নত নাগরিক সেবায় জর্জরিত। প্রার্থীদের কাছে উন্নত রাস্তাঘাট, নিরাপদ গণপরিবহন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি তাদের। যারা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকে ভোট দেবে গাজীপুরবাসী। গাজীপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। অনেক কষ্ট নির্বাচনী প্রচারণায় গাজীপুর এখন উৎসব মুখর। জনবহুল টঙ্গী, গাজীপুর সিটির পাড়া মহল্লা, শ্রীপুর কালিয়াকৈরের কারখানা আর কাপাসিয়া কালীগঞ্জের গ্রামীণ জনপদ প্রার্থী ও সমর্থকরা ভোটারের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটাররা বলছেন শিল্পাঞ্চল হলেও নাগরিক সেবা থেকে বঞ্চিত তারা। উন্নত রাস্তাঘাট, নিরাপদ গণপরিবহন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি তাদের। যারা মানুষের সেবা নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকেই দেবেন ভোট। কলকারখানা, গ্রিন কলকারখানা, সেই সাথে মাদক মুক্ত একটি কাপাসিয়া উপহার দেবে। আমরা প্রার্থীকে আমরা বিজয়ী করব। এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ইত্যাদি দূর করার জন্য যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন তাকে এলাকার মানুষ ভোট দিবে। গাজীপুর শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। দল যখন ঐক্যবদ্ধ হবে 24 ঘন্টার মধ্যেই কালিয়াকৈরে নির্বাচনী বাতাস ভিন্ন খাতে প্রবাহিত হবে। সামাজিক যে বিভাজন তৈরি হয়েছে সেটা নিরসন দরকার। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি যাতে ঐক্যবদ্ধ কাপাসিয়া হিসেবে আমরা এগিয়ে যেতে পারি। চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, অবিচার, প্রতিহিংসা, হানাহানি বন্ধ হবে যার দ্বারা, তাকে ভোট দেন। তরুণরা চায় এলাকাটা সন্ত্রাস মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক। এগুলি তরুণদের প্রত্যাশা এবং এই প্রত্যাশা পূরণে আমরাও অঙ্গীকারবদ্ধ। গাজীপুর জেলার প্রায় 29 লাখ ভোটার এখন অপেক্ষায় তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গাজীপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বগুড়ায় আছেন সহকর্মী আলী আসগর ইমন। সেখানকার প্রচারণার খবর জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি বগুড়া 6 আসনে। আমরা এখানকার স্থানীয় কয়েকজন মানুষের সাথে কথা বলবো এবং দেখবো বা তাদের কাছ থেকে জানবো যে নির্বাচনের আয়োজন কেমন দেখছেন। আয়োজন ভালো এবং আমেজ শুরু হয়ে গেছে। ভোট বোঝা যাচ্ছে যে না নির্বাচন সামনে চলে আসছে এরকম বোঝা যাচ্ছে। উন্নয়ন বঞ্চিত এই বগুড়াবাসী 17 বছর। আশা করি এবার যিনি প্রতিনিধি হবেন, নির্বাচিত হবেন, তিনি অবশ্যই এই বগুড়ার প্রতি, বিশেষ করে উত্তর অঞ্চলের প্রতি খুব সুদৃষ্টি দেখবেন এবং আমাদের বিশেষ করে রাস্তাঘাট, মাদক মুক্ত সমাজ এগুলো বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। যেমনটা শুনছিলাম যে এখানকার যারা ভোটার আছে তারা বলছেন
যে দীর্ঘদিন পর তারা একটা স্বপ্ন দেখছে যে নতুন প্রতিনিধি নির্বাচিত হবে এবং তাদের সুখ দুঃখ বুঝবেন, এলাকার উন্নয়ন করবেন। এবারের সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। নার্গিস মোহাম্মদী নোবেল পুরস্কার জেতার সময় কারাগারে বন্দী ছিলেন। গত বছর ডিসেম্বরে তিনি কারাগার থেকে মুক্তি পান। এই মাসের শুরুতে মারা যাওয়া এক আইনজীবীর স্মরণ সভা থেকে তাকে সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। খসরু আলী কর্দি নামের ওই আইনজীবীর নিজ অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইরানের নারীদের উপর দমন পীড়নের বিরুদ্ধে সংগ্রাম এবং মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করার স্বীকৃতি স্বরূপ শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি। শুরুতেই খেলার খবর। ইস্পাহানির প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এআইইউবি এবং গণবিশ্ববিদ্যালয়। ঢাকা জাতীয় স্টেডিয়ামের প্রথম সেমিফাইনালে এআইইউবি টাইব্রেকারে ফারিস ইউনিভার্সিটিকে পরাজিত করে ফাইনালে ওঠে, আর দ্বিতীয় সেমিফাইনালে গণবিশ্ববিদ্যালয় 6-0 গোলে পরাজিত করে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে। ছেলেদের পর মেয়েদের ফুটবল টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা করছে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি। পরাগারমানের রিপোর্ট। প্রথম সেমিফাইনালের লড়াইটা ছিল শিয়ানে শিয়ানে। ফরেস্ট ইউনিভার্সিটি আর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে শক্তির পার্থক্য খুব একটা নেই। দুদলই গত 2 আসরের রানার্স আপ। শিরোপা তাদের অধরাই, তাই শিরোপা দ্বৈরথে উঠতে নিজেদের সেরা খেলাটাই খেলতে থাকে তারা। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে গোলকিপারের দৃঢ়তায় ফারিস্টকে 6-5 গোলে পরাজিত করে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায় এআইইউবি। ফাইনাল টার্গেট আমার চ্যাম্পিয়ন, এছাড়া কোনো বিপরীত কোনো চিন্তা নেই, অন্য কোনো ভাবনা আমরা ভাবতে চাই না। ইনশাল্লাহ আমরা চাই, আগেরবার আমরা একটা কষ্ট পেয়ে এই মাঠ ছাড়ছি, আগেরবার আমরা ড্যাফোডিলের সাথে ফাইনালে হেরে গেছি, ওটা আমাদের শুধু একটা ব্যর্থতা ছিল। আমরা আগেরবার অনেক ভালো টিম ছিলাম, বাট আমরা সামহাও হেরে গেছি। ওটা আমাদের সাথে ওটা ওখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা এইবার আরও ভালো টিম গঠন করছি, ভালো টিম করে আমরা পার্টিসিপেট করলাম এবার। ইনশাল্লাহ আমরা আবার ফাইনালে উত্তীর্ণ হয়েছি। এই টুর্নামেন্টের সফলতায় ভবিষ্যতে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার কথা জানান স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার সেলস ও মার্কেটিং ওমর হান্নান। অনেকগুলো উদ্দেশ্য এই টুর্নামেন্টটা শুরু করার পিছনে। প্রথম হচ্ছে যে ফুটবলের জনপ্রিয়তাটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা। সেটা ফিরিয়ে আনতে হলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই জায়গাতে আবার ফুটবলটাকে পপুলার করতে হবে। সেটা ছিল একটা উদ্দেশ্য। ছাত্রদেরকে খেলাধুলার মধ্যে রাখা, এটা হচ্ছে আরেকটা উদ্দেশ্য। এবং খেলাধুলা যখন ভালো ভালো প্লেয়াররা যখন সুযোগ পাবে, তখন এখান থেকে ন্যাশনাল টিমে সার্ভ করার মতো প্লেয়ার পাওয়া যাবে এবং সেখান থেকেই আসলে ন্যাশনাল টিমে যাবে। আমরা 3য় বছরে এসেছি এবার আমাদের একটা প্ল্যান আছে যে গত 3 বছরে যারা খেললো এই টুর্নামেন্টে, সেখান থেকে কয়জন ন্যাশনাল টিমের পাইপলাইনে গেল, কয়জন খেলছে, কার খেলার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের যে টিম, টেকনিক্যাল কমিটি প্লাস আমাদের যে অর্গানাইজিং কমিটি, তারা খুব নিবিড়ভাবে দেখছেন যে প্লেয়ারদেরকে কিভাবে ন্যাশনাল টিমের সুযোগ দেওয়া যায়, কারা পোটেনশিয়াল প্লেয়ার টু সার্ভ দ্য নেশন। তো সেই দিক থেকেই আসলে আমাদের এই ইস্পাহানি প্রথম আলোর এই উদ্যোগ, যার 3য় বর্ষের আজকের প্রথম সেমিফাইনাল আমরা দেখলাম। আমরা অবশ্যই এই টুর্নামেন্ট অব্যাহত রাখবো এবং টুর্নামেন্টটা আরও বৃহৎ আকারে হবে। আপনারা দেখেন পরপর 3 বছরে, প্রথম বছর 32টা দল, তারপরের বছর 42, এবছর 46টা দল। যদিও 71টা বিশ্ববিদ্যালয় এবছর খেলার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু আমরা আমাদের লজিস্টিক দুর্বলতার কারণে বলেন আর লজিস্টিক আমাদের সুবিধা কম থাকার কারণে আমরা নিতে পারিনি। কিন্তু আগামী বছর আমরা ভেন্যু বাড়াবো, ইউনিভার্সিটির সংখ্যা বাড়াবো, যাতে বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করতে পারে এবং ফুটবলের সেই জোয়ার আবার যাতে আগের জায়গায় ফিরে আসতে পারে। মেয়েদেরকে নিয়েও আমরা একটা টুর্নামেন্ট করতে পারি কিনা, সেটা ইউনিভার্সিটি লেভেল, কলেজ লেভেল, স্কুল লেভেল, কোন লেভেলে হবে সেটা হচ্ছে চিন্তার বিষয়। কিন্তু মেয়েরা যেভাবে বাংলাদেশের সুনাম অর্জন বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, আমরা মেয়েদেরকে নিয়েও আসলে এখন সিরিয়াসলি কনসিডার করছি তাদেরকে দিয়ে এরকম একটা টুর্নামেন্ট করা যায় কিনা। এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, এই টুর্নামেন্টের প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করছে। অবশ্যই করছে, কারণ হচ্ছে আজকে যে আমরা টুর্নামেন্টটা শুরু করেছিলাম গত 3 বছর আগে, তখন কিন্তু আমরা অল্প দল নিয়ে করেছিলাম। আজকে 46টা দল অংশগ্রহণ করছে। তার মানে এই খেলার প্রতি
ইন্টার ইউনিভার্সিটি প্রত্যেকটা টিমেরই আগ্রহ বেড়েছে। এবার কিন্তু আমাদের 71টা আবেদন করেছিল, আমরা 46টাকে নিয়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা বলবো সাকসেস। গত 3 বছর যাবত আমরা এই টুর্নামেন্টে চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে চালাবো। এখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসছে, এখানে অনেক প্রিমিয়ার ডিভিশনের ফুটবলার খেলছে। কিন্তু এখন ইন্টার ইউনিভার্সিটির ফুটবলে তারা অংশগ্রহণ করছে। আশা করি এই ধারা যদি অব্যাহত থাকে, অদূর ভবিষ্যতে আমরা এখান থেকে ভালো মানের খেলোয়াড় পাবো। দেশের 46টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে সোমবার দুপুরে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা সেমিফাইনাল খেলা দুটি সরাসরি সম্প্রচার করে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ, প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা স্থিতিশীল, একজন শনাক্ত জানালেন ডিএমপি কমিশনার। হামলাকারীদের ধরতে 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তারেক রহমান। হামলার সাথে স্বাধীনতা বিরোধী শক্তি জড়িত, বিক্ষোভ সমাবেশে বিএনপির অভিযোগ। একটা দুইটা বুলেট নয়, লক্ষ বুলেট দিয়েও আজাদের লড়াই বন্ধ করা যাবে না, নাগরিক সমাবেশে হুঁশিয়ারি রাজনৈতিক দলের নেতাদের। হাদিকে গুলি প্রমাণ করে আগামী নির্বাচন আয়োজনের শঙ্কা আছে বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। এবং কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, 45 জনকে জীবিত উদ্ধার। ধোঁয়ার কারণে আগুন নেভাতে হিমশিম ফায়ার সার্ভিসের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।